বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি শরীফুল ইসলাম, তোমাদের জীববিজ্ঞান শিক্ষক। আজ আমরা জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 12 থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনা অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষা এবং স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে খুবই সহায়ক হবে বলে আমি আশা করি। তাই আজকের লেকচারের শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট মনোযোগ সহকারে তোমরা অংশগ্রহণ করবে। অধ্যায় 12 থেকে এর আগে আমরা আরও একটি লেকচার আমরা শেষ করেছি। লেকচারগুলোতে আমরা জানতে পেরেছি বংশগতির ধারণা, বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদানসমূহ সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। চারিত্রিক বৈশিষ্ট্য পরম্পরায় স্থানান্তর ব্যাখ্যা করেছি। এরপরে আমরা ডিএনএর প্রতিরূপ ব্যাখ্যা করতে পেরেছি। বংশগতির তথ্য স্থানান্তরে ডিএনএ এর ভূমিকা ব্যাখ্যা করেছি। আজ আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে আরএনএ থেকে শুরু করব। আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। অধিকাংশ আরএনএতে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। এতে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস, আর এই নাইট্রোজেন বেস হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তোমরা দেখতে পাচ্ছ একসূত্রক আরএনএ এটি কখনো কখনো লুপ তৈরি করে এবং এই লুপগুলো এর ভিতরে অনেকগুলো নিউক্লিওটাইডের সূত্র থাকে। অনেকগুলো নিউক্লিওটাইডের সূত্র থাকে বলে একে বলা হয় পলিনিউক্লিওটাইডের সূত্র। আর এই পলিনিউক্লিওটাইডের সূত্রের মধ্যে এখানে নাইট্রোজেন বেস, 5 কার্বন বিশিষ্ট শর্করা, আর শর্করাগুলোকে সংযোগ সৃষ্টি করে অজৈব ফসফেট, সব মিলিয়ে এখানে একটা পলিনিউক্লিওটাইডের সূত্রক তৈরি হয়। আরএনএ ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায়। কিন্তু কিছু সংখ্যক ভাইরাস আছে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি ভাইরাস, সেখানে ডিএনএ অনুপস্থিত। অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয়, তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। এসব ক্ষেত্রে আরএনএই বংশগতির বস্তু হিসাবে কাজ করে। তাহলে আমরা এটা জানলাম, যেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণীতে ডিএনএর উপস্থিতি থাকে না, সেখানে বংশগতির বাহক হিসেবে আরএনএই কাজ করে এবং এই আরএনএর পলিনিউক্লিওটাইড সূত্র, এই পলিনিউক্লিওটাইড সূত্রগুলোই বংশগতীয় বস্তু পরিবহন করে। আমরা পরে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জিন। জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন। এর অবস্থান জীবের ক্রোমোজোমে। ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে লোকাস বলে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন। ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে লোকাস বলে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। কখনো কখনো একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য প্রকাশেও কাজ করে। বিভিন্ন গবেষণার তথ্য থেকে জানা গেছে জিনই বংশগতির নিয়ন্ত্রক। জিনই বংশগতির নিয়ন্ত্রক। প্রজন্ম থেকে প্রজন্মে দ্বিসূত্রক ডিএনএ নিজের
হুবহু অনুলিপি তৈরি করতে পারে। আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে আরএনএ সাইটোপ্লাজমের রাইবোজে আসে এবং সেই সংকেত অনুসারে সেখানে প্রোটিন তৈরি করে। সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে সেই প্রোটিন প্রথমে জমা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এবং সেখান থেকে গোলগি বস্তু এবং ভিসিকলগুলোর দ্বারাই সেই প্রোটিনে নানা ধরনের পরিবর্তন হয় এবং তা উপযুক্ত স্থানে বাহিত হয়। প্রাককেন্দ্রিক কোষে অবশ্য সরাসরি প্রোটিনগুলো গন্তব্যে পৌঁছে যেতে পারে। প্রোটিনগুলি মূলত নির্ধারণ করে প্রাণরাসায়নিক বিক্রিয়াগুলোর গতি প্রকৃতি এবং তা থেকেই পরিবেশের সাপেক্ষে নির্ধারিত হয় জীবের বৈশিষ্ট্যাবলী। কোনো জীবের গঠন থেকে আচরণ পর্যন্ত সবই এই বৈশিষ্ট্যগুলোর আওতায় পড়ে। তাই আমরা বলতে পারি ডিএনএ হচ্ছে গাঠনিক জীবনের গাঠনিক ভিত্তি বা বৈশিষ্ট্যের গাঠনিক ভিত্তি। ডিএনএ ভেঙে এক চট্টক আরএনএ তৈরি হয়। আরএনএগুলো প্রোটিন ক্ষরণ করে এবং প্রোটিনের ধরন অনুযায়ী জীবে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়। বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়, তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় একই থাকে। জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমে ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরস্পর সাজানো থাকে। একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্ন রূপে বা মাত্রায় প্রকাশ করতে পারে। যেমন মটরশুঁটির উচ্চতা নির্ধারিত জিনের লম্বা সংস্করণটিকে আমরা ক্যাপিটাল টি এবং খাটো সংস্করণটিকে আমরা স্মল টি বলতে পারি। যখন এ দুটি একত্রে থাকে তখন আমরা একে ক্যাপিটাল টি এবং স্মল টি এভাবে লিখি এবং তখন এই ক্যাপিটাল টি এবং স্মল টি এরা লম্বা হওয়ার বৈশিষ্ট্যই প্রকাশ করে। তাই স্মল টি এর সাপেক্ষে ক্যাপিটাল টিকে প্রকট বা ডমিন্যান্ট বলে মনে করা হয় এবং ক্যাপিটাল টি এর সাপেক্ষে স্মল টিকে প্রচ্ছন্ন বা রিসেসিভ বলা হয়। যখন কোনো জীবে জিনের দুটি সংস্করণই প্রচ্ছন্ন হয় কেবল তখনই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। যেমন শুধু স্মল টি এবং স্মল টি যখন হয় অর্থাৎ দুটো জিনের দুটো সংস্করণই যখন প্রচ্ছন্ন হবে তখন মটরশুঁটি হবে খাটো। 1866 সালে গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণাকালে বংশগতির ধারক এবং বাহক রূপে যে ফ্যাক্টরের উল্লেখ করেছিলেন সেটি আজ জিন রূপে পরিচিত হয়েছে। গ্রেগর জোহান মেন্ডেলকে তাই বংশগতিবিদ্যার জনক বলা হয়। মাতাপিতার বৈশিষ্ট্য উদ্ভিদের বংশধরদের মধ্যে কিভাবে প্রকাশ পায় সে সম্বন্ধে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষার মাধ্যমে মূল্যবান তত্ত্ব আবিষ্কার করেছিলেন। মেন্ডেল একটি লম্বা ও একটি খাটো মটরশুঁটি গাছ নিয়ে কৃত্রিমভাবে লম্বা গাছের পরাগরেণু খাটো গাছের গর্ভমুণ্ডে এবং খাটো গাছের পরাগরেণু লম্বা গাছের গর্ভমুণ্ডে স্থানান্তর করে এদের প্রজনন ঘটান। অন্য কোনো পরাগরেণু যাতে আসতে না পারে সেই জন্য তিনি যথাযথ ব্যবস্থা নেন। যেহেতু লম্বা গাছের জিন প্রকট, তাই এ থেকে উৎপন্ন বীজ বুনে দেখা গেল সব গাছ লম্বা হয়েছে, কোনো খাটো গাছ তৈরি হয়নি। এই গাছগুলোকে কোনো খাটো গাছের জিন বাহক হিসেবে রয়ে গেছে কিনা পরীক্ষা করার জন্য এদেরকে গাছকে
স্বপরাগণের মাধ্যমে প্রজনন ঘটিয়ে তা থেকে উৎপন্ন বীজ বুনে দেখা গেল যে এতে লম্বা এবং খাটো দু রকমের গাছই রয়েছে, যার মধ্যে 3 ভাগ লম্বা গাছ ও 1 ভাগ খাটো গাছ। মেন্ডেলের পরীক্ষাটি আমরা এবার চিত্র সহকারে একটু লক্ষ্য করি। বিজ্ঞানী মেন্ডেল বংশগতিবিদ্যার এই পরীক্ষাটি করার জন্য বিশুদ্ধ লম্বা গাছ, অর্থাৎ দুটোর বিশুদ্ধ লম্বা গাছ যার জিন হচ্ছে ক্যাপিটাল টি এবং বিশুদ্ধ খাটো যার জিন হচ্ছে স্মল টি নেন এবং এই লম্বা এবং খাটো এই গাছগুলোর মধ্যে ক্রস করান। লম্বা গাছ থেকে যে গ্যামেটগুলো পাওয়া যাবে সেগুলো অবশ্যই ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি গ্যামেট পাওয়া যাবে, আর খাটো গাছ থেকে স্মল টি সব খাটো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী গ্যামেট পাওয়া যাবে। যখন গ্যামেটের এই লেভেলটার সাথে ক্রস করানো হবে তখন এদের মধ্যে র্যান্ডম ক্রস হবে। র্যান্ডম ক্রসে দেখা যাবে যে ক্যাপিটাল টি এবং স্মল টি এখান থেকে যে উদ্ভিদ জন্মাচ্ছে তার জিন হবে ক্যাপিটাল টি স্মল টি এবং দেখতে হবে লম্বা, আবার ক্যাপিটাল টি স্মল টি দেখতে হবে লম্বা, অর্থাৎ প্রথম বংশধরের সবগুলো যতগুলো বীজ তৈরি হবে সবগুলো বীজই থেকেই লম্বা উদ্ভিদ তৈরি হবে। কিন্তু এই লম্বা উদ্ভিদের প্রত্যেকটির গ্যামিটে একটা করে স্মল টি থেকে যাবে, অর্থাৎ খাটো হওয়ার জিন থেকে যাবে, এবং একটা করে লম্বা হওয়ার জিন থেকে যাবে। তার অর্থ হলো এরা সবাই সংকর লম্বা। পরবর্তীতে যদি আমরা এই F1 উদ্ভিদ অর্থাৎ প্রথম বংশধর এদের মধ্যে ক্রস করাই, তাহলে এদের থেকে পাওয়া যাবে গ্যামিট ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে পাওয়া যাবে গ্যামিট ক্যাপিটাল টি স্মল টি, এবং এখানে যদি আমরা র্যান্ডম ক্রস ঘটাই তাহলে ক্যাপিটাল টি বিশুদ্ধ ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা উদ্ভিদ, ক্যাপিটাল টি স্মল টি লম্বা উদ্ভিদ সংকর লম্বা উদ্ভিদ, ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা উদ্ভিদ, স্মল টি বিশুদ্ধ খাটো উদ্ভিদ। এরকম 4 ধরনের উদ্ভিদ তৈরি হবে, মানে 4টি বীজ থেকে 4 ধরনের উদ্ভিদ তৈরি হবে, যার 4 ভাগের 1 ভাগ হবে বিশুদ্ধ লম্বা উদ্ভিদ, 4 ভাগের 1 ভাগ হবে বিশুদ্ধ খাটো উদ্ভিদ, এবং 4 ভাগের 2 ভাগ হবে অবিশুদ্ধ লম্বা বা সংকর লম্বা। মেন্ডেলের এই তত্ত্ব উদ্ভিদ এবং প্রাণীর সুপ্রজননে প্রয়োগ করা হয়। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণীর মধ্যে নিয়ন্ত্রিত যৌন প্রজনন ঘটিয়ে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন বংশধর সৃষ্টি করা হয়। এদের মধ্যে থেকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বেছে নিয়ে সুপ্রজননের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টি করা হয়। বর্তমানে উন্নত জাতের শস্য উৎপাদনের ক্ষেত্রে এই পদ্ধতি খুব ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার এই পর্যায়ে আমরা এখন ডিএনএ অনুলিপন নিয়ে আলোচনা করব। এই প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে আরেকটি ডিএনএ অণু তৈরি করা হয় বা সংশ্লেষিত হয়। ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। এই পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে ডিএনএ সূত্র দুটি আলাদা হয়ে যায়। তখন কোষের ভিতর ভাসমান নিউক্লিওটাইডগুলো থেকে অ্যাডেনিন এর সাথে থাইমিন, আর থাইমিনের সাথে অ্যাডেনিন, সাইটোসিনের সাথে গুয়ানিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে সূত্র দুটি তার পরিপূরক বা কমপ্লিমেন্টারি নতুন সূত্র তৈরি করে। ডিএনএ এর দুটি সূত্রের ভিতরে একটি পুরাতন সূত্র রয়ে যায়, যার সাথে একটি নতুন সূত্র যুক্ত হয়ে পরিপূর্ণ ডিএনএ অণুর সৃষ্টি হয়। অর্ধেক পুরাতন এবং অর্ধেক নতুন দিয়ে এই সূত্র তৈরি হয় বলে
এই সূত্রকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির সূত্র। এবং যেই পদ্ধতিতে এই সূত্রটি তৈরি হলো, অর্থাৎ একটি নতুন এবং একটি পুরাতন বাহু দিয়ে তৈরি সূত্রের নিয়ম, একে বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বা অর্ধ সংরক্ষণশীল নীতি। 1956 সালে ওয়াটসন এবং ক্রিক এ ধরনের ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব উল্লেখ করেন। শিক্ষার্থীরা, আমরা অর্ধ সংরক্ষণশীল নীতির চিত্র সহকারে একটু দেখার চেষ্টা করি। প্রথমে যে ডিএনএ অংশটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আদি ডিএনএর অংশ, অর্থাৎ এটা পুরাতন ডিএনএ। কোষ বিভাজনকালে এই পুরাতন ডিএনএ সূত্র দুটি পরস্পর থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ পরস্পরের সাথে যে নাইট্রোজেন বেস যুক্ত ছিল, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এই বেসগুলো পরস্পর থেকে সেপারেট হয়ে যায় এবং তখন সম্পূর্ণ আলাদা একটা সূত্র তৈরি হয় এবং অন্য পাশে অন্য আলাদা সূত্র তৈরি হয় এবং কিছুক্ষণের মধ্যেই কোষের মধ্যে থেকে যাওয়া ভাসমান নিউক্লিওটাইড, যে সমস্ত ভাসমান নিউক্লিওটাইড থাকে, এই ভাসমান নিউক্লিওটাইডের মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এগুলো ভাসমান থাকে এবং সেখান থেকে প্রত্যেকটি অ্যাডেনিনের সাথে সাইটোসিন ভাসমান আকারে আসে এবং গুয়ানিনের সাথে সাইটোসিন ভাসমান যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন আরেকটি সূত্র তৈরি হয়ে এই পুরাতন সূত্রকের সাথে একটা নতুন ডিএনএর এই স্ট্রাকচারটা তৈরি করে ফেলে এবং অন্য পাশে একই পুরাতন একটা ডিএনএ অংশের সাথে কোষের ভিতর ভাসমান সাইটোপ্লাজমে ভাসমান বিভিন্ন নিউক্লিওটাইড থেকে আসা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, সেগুলো তাদের পরিপূরক অংশের সাথে যুক্ত হয়ে দ্বিতীয় বাহুটা তৈরি করে ফেলে এবং এখানেও একটা ত্রিবন্ধনযুক্ত অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের একটা কমপ্লিমেন্টস তৈরি হয় এবং সেই সাথে নতুন একটা ডিএনএ খণ্ডাংশের আবির্ভাব ঘটে। এইভাবে একটা পুরাতন ডিএনএ থেকে একটা পুরাতন অংশ এবং একটা নতুন অংশ নিয়ে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি অনুসরণের মাধ্যমে সম্পূর্ণ নতুন দুইটি ডিএনএ খণ্ডাংশের আবির্ভাব হয়। এখন আমরা ডিএনএর সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। বর্তমান শতাব্দীতে ডিএনএর প্রযুক্তির গুরুত্ব ও ব্যবহার চিকিৎসা বিজ্ঞান, কৃষি, মৎস্য, প্রাণীবিজ্ঞান এবং ওষুধ শিল্পে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে। প্রচলিত সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী নির্ভর বিচার ব্যবস্থার পাশাপাশি আজ বাংলাদেশেও সুবিচার পাওয়ার এক নতুন উপায় হচ্ছে এই ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। অনেক সময় প্রশ্ন থাকে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে কি বুঝো? এই ধরনের প্রক্রিয়াগুলোর ডিএনএ টাইপিং, ডিএনএ টেস্টিং ইত্যাদি নামেও নামকরণ করা আছে। ডিএনএ টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথম প্রয়োজন জৈবিক নমুনা। ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য বা টিস্যু ইত্যাদি মূল্যবান জৈবিক নমুনা হতে পারে। যেখানে অপরাধ ঘটে বা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা জৈবিক নমুনার ডিএনএ নকশাকে সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে নেওয়া রক্ত বা জৈবিক নমুনার ডিএনএর নকশার সাথে তুলনা করা হয়। এই পদ্ধতিতে প্রথমে নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করে নেওয়া হয় এবং একাধিক সীমাবদ্ধ এনজাইম, যাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম, যে রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ খণ্ডাংশকে কাটতে হেল্প করে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএগুলোকে কেটে ছোট ছোট টুকরা করা হয়। তারপর
এক বিশেষ পদ্ধতিতে, সে পদ্ধতির নাম হচ্ছে ইলেকট্রোফোরেসিস। এই ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে অ্যাগারোস বা পলিঅ্যাক্রিলাইম জেল, এই জেল দিয়ে ডিএনএ টুকরাগুলোর তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয়। অর্থাৎ ডিএনএতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সে বৈশিষ্ট্যগুলোর বিভিন্ন ধরনের অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এই অংশগুলো সম্পূর্ণ আলাদা করে বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে বিভিন্ন প্লেটে বিভিন্নভাবে সাজানো হয়, লম্বালম্বি সাজানো হয়। এরপর এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোজ কাগজে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ প্রোডের সাথে হাইব্রিডাইজড করে এক্স-রে ফিল্মের উপর রেখে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয় এবং অপরাধ স্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল ও অমিল চিহ্নিত করে তুলনা করা হয়। এই পদ্ধতিটিকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয়, কারণ বিভিন্ন ব্যান্ড যে আলাদা করা হয় এই ব্যান্ডগুলো দেখতে ফিঙ্গারের মতো মনে হয় এবং ফিঙ্গারগুলো পরপর সাজানো হয় এবং ফটোগ্রাফিক প্লেটে তার একটা ছবি তৈরি করা হয়, এক্স-রে ফিল্মের উপর একটা ছবি তৈরি করা হয় এবং এই ছবিগুলো যে থাকে একই রকমভাবে সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ খণ্ডাংশ এবং টুকরো করা হয় এবং তাদের ডিএনএ খণ্ডাংশগুলোকে কেটে তাদেরও ফটোগ্রাফিক প্লেটে একটা ছবি তৈরি করা হয় এবং পরবর্তীতে দুই ছবির মধ্যে তুলনা করা হয়, পাশাপাশি রেখে বা একটার পর উপরে আর একটা রেখে তুলনা করা হয় এবং যার সাথে মিলে যায় অপরাধ স্থলে তিনি ছিলেন বা তার সাথে অপরাধের সংশ্লিষ্টতা আছে, এইভাবে বিচার কাজ পরিচালনা করা হয়। এই পদ্ধতিটিকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। বর্তমানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন অর্থাৎ পিসিআর পদ্ধতিতেও আরও নিখুঁতভাবে এই অল্প সময়ের মধ্যে বা অল্প নমুনা ব্যবহার করে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে অপরাধী এবং অপরাধের শাস্তির প্রক্রিয়া। এরপরে আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এইটা একটু আলোচনা করব। মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে প্রায় একই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। মানবদেহে ক্রোমোজোম সংখ্যা 46টি বা 23 জোড়া, এর মধ্যে 22 জোড়া বা 44টিকে বলা হয় অটোসোম এবং এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। অটোসোমগুলোর কাজ হচ্ছে শারীরবৃত্তীয় ভ্রূণ থেকে দেহ গঠন এবং বিভিন্ন কার্যাবলীতে অংশগ্রহণ করে। লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই। সেক্স ক্রোমোজোম দুটি এক্স এবং ওয়াই নামে পরিচিত। লিঙ্গ নির্ধারণে এরা মুখ্য ভূমিকা পালন করে। নারীদের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোমই হচ্ছে এক্স এবং এক্স, অর্থাৎ এক্স এক্স, কিন্তু পুরুষের ক্ষেত্রে দুটির মধ্যে একটি এক্স এবং অপরটি ওয়াই ক্রোমোজোম। এক্স এবং ওয়াই উভয় ধরনের সেক্স ক্রোমোজোম আকৃতিতে লম্বা এবং রডের মতো, তবে ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের তুলনায় কিছুটা ছোট এবং এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের চেয়ে কম বৈশিষ্ট্য বহন করে। নারীদের ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি করার সময় যখন মিওসিস কোষ বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজোম লাভ করে। অন্যদিকে পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে এক্স ক্রোমোজোম এবং অবশিষ্ট অর্ধেক শুক্রাণু একটি করে ওয়াই ক্রোমোজোম লাভ করে। ডিম্বাণু পুরুষের এক্স বা ওয়াই বহনকারী যে কোনো একটি শুক্রাণুতে নিষিক্ত হতে পারে। গর্ভধারণকালে কোনো ধরনের শুক্রাণু মাতার এক্স বহনকারী ডিম্বাণুর সাথে মিলিত হবে, তার উপর নির্ভর করবে ভবিষ্যৎ সন্তানের লিঙ্গ। যেহেতু নিষেকে কেবল একটি শুক্রাণুই ডিম্বাণুর সাথে মিলিত হয়, তাই পিতার এক্স অথবা ওয়াই শুক্রাণুর কোনোটি সফলভাবে নিষেক ঘটাবে তার উপর নির্ভর করবে সন্তানের লিঙ্গ। যদি এক্স বহনকারী শুক্রাণু নিষেক ঘটায় তাহলে জাইগোট হবে এক্স এক্স, অর্থাৎ সন্তান হবে কন্যা। আর যদি ওয়াই বহনকারী শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করে সেক্ষেত্রে জাইগোট হবে এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই, এবং সেক্ষেত্রে সন্তান হবে পুত্র।
মানুষের লিঙ্গ নির্ধারণে অর্থাৎ কন্যা বা পুত্র সন্তান জন্ম হওয়ার ব্যাপারে মায়ের আদৌ কোনো ভূমিকা নেই, কারণ মা সবসময় কেবল এক্স বহনকারী ডিম্বাণুই তৈরি করে। অন্যদিকে পিতা এক্স এবং ওয়াই দুই ধরনের শুক্রাণু উৎপন্ন করতে পারে এবং লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। আমরা একটু ফিগারটা দেখি। পিতা থেকে উৎপন্ন গ্যামিট এক্স এবং ওয়াই, মা থেকে উৎপন্ন গ্যামিট এক্স এক্স। সন্তান কন্যা হওয়ার জন্য এক্স এক্স ক্রোমোজোম দায়ী এবং পুত্র সন্তান হওয়ার জন্য এক্স ওয়াই ক্রোমোজোম দায়ী। বাবার এক্স এবং মায়ের এক্স ক্রোমোজোম সংযুক্ত হয়ে এক্স এক্স অর্থাৎ কন্যা সন্তান সৃষ্টি করে। বাবার ওয়াই এবং মায়ের এক্স মিলে পুত্র সন্তানের জন্ম হয়। সুতরাং এক্ষেত্রে সন্তান ছেলে না মেয়ে হবে তা পুরোপুরি বাবার ক্রোমোজোমের উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই পর্যন্তই পড়ব। পরের দিন আমরা জেনেটিক ডিজঅর্ডার বা বংশগতি সম্পর্কিত বিভিন্ন রোগগুলো সম্পর্কে পড়ব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।